হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এখন পর্যন্ত যারা অপেক্ষায় ছিলে, একটু লেট হয়ে গেল ক্লাসে আসতে। আশা করছি তোমরা সবাই 2-1 মিনিটের মধ্যে যুক্ত হবে। তোমাদের গত পর্বে গত ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম অধ্যায় মোটামুটি শেষ করেছিলাম কিন্তু গত ক্লাসে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু সময়ও বেশি, আধা ঘন্টা সময় কিন্তু আজকে ক্লাসে। গত ক্লাসে ছিল 1 ঘন্টা ক্লাস। তো আজকে আমরা আশা করি এখন থেকে আধা ঘন্টা ক্লাসে সবাই থাকবো। এবং দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের পঞ্চম অধ্যায়ে যে যাবে অঙ্ক আছে, ওই অঙ্ক সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ে। সুতরাং দ্বিতীয় অধ্যায়ের আলোচনা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর যাদের কাছে বই আছে তোমরা বই খুলেও বের করতে পারো, দেখতে পারো। তো আজকে দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করি। দ্বিতীয় অধ্যায় বলছি যে পঞ্চম অধ্যায়ের যে অঙ্ক আছে সেই অঙ্ক বুঝতে হলে আমাদের দ্বিতীয় অধ্যায় আগে মোটামুটি একটু বুঝতে হবে আর কি। তো তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন, অর্থাৎ ইংরেজিতে হলো ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন বা লেনদেন সম্পর্কিত অধ্যায়ের নামই হচ্ছে লেনদেন। তো স্বভাবতই আমাদের প্রশ্ন আসে যে আসলে লেনদেন কি। তো তোমরা অনুশীলনীতে গিয়ে দেখবে যে লেনদেন কি, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার আসছে। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যেমন অধ্যায়, তেমনি এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে লেনদেন কি আসলে। তো আমরা লেনদেন জানার আগে তোমাদের লেনদেন যে আসলে এই লেনদেন বিষয়টা কোন জায়গা থেকে আসে সেই বিষয়টা সম্পর্কে আসলে আমাদের জানা দরকার। তো গত পর্বের গত ক্লাসের মতোই এই ক্লাসেও কিন্তু আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে একটা মোটামুটি কিছু প্রশ্ন নিয়ে একটা সাজেশনের মধ্যে তৈরি করেছি। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি। ক্লাসটা গত ক্লাসের মতোই আমাদের নেব তোমাদের। তো সেক্ষেত্রে কী কী এই অধ্যায়ে কী কী প্রশ্ন পড়তে হবে তোমাদের আমি সেগুলো আগে দেখাচ্ছি। যে তোমরা দেখো দ্বিতীয় অধ্যায়টার নামই হচ্ছে লেনদেন বা ট্রানজ্যাকশন। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়তে হবে, যেমন 1 নম্বরে লিখছি ঘটনা কি, 2 নম্বরে লেনদেন কি, তারপরে 3 নম্বর আছে কারবারি লেনদেন কি, এরপরে 4 নম্বর আছে ঘটনা ও লেনদেন কি একই অর্থবোধক, ঘটনা লেনদেন একই কিনা। 5 নম্বর আছে লেনদেনের বৈশিষ্ট্য অথবা প্রকৃতি, প্রকৃতি এবং বৈশিষ্ট্য একই কথা। তো সেক্ষেত্রে কিছু পয়েন্ট আমি কিন্তু এখানে লিখছি। এই পয়েন্টগুলো উত্তর, এই প্রশ্নটার উত্তরগুলো কেন লিখছি সেটা হলো যে এইখানে কিছু প্রশ্ন আছে, এই উত্তরের মধ্যেই প্রশ্ন আছে, যার কারণে আমি এই উত্তরগুলো লিখছি এখানে। এগুলো আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এবার 6 নম্বর আছে লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বোঝায়, এইটার মধ্যে আছে আর কি। 7 নম্বর আছে লেনদেনের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগের ভিতরে কিছু পয়েন্ট আমি লিখছি কিন্তু, এটা 7 নম্বর প্রশ্নের উত্তর। কিন্তু এই প্রত্যেকটা উত্তর এখানে লিখছি কিন্তু আবার দেখো যে এগুলো সবই অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন। 7 নম্বর একটা ধরো রচনামূলক প্রশ্ন। তো আমি বলছিলাম যে আমাদের রচনামূলক প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ রচনামূলক প্রশ্ন পরীক্ষা আসবে না। কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে যতগুলা কোটেশন আছে উত্তর আছে, এই প্রত্যেকটা উত্তরই একটা প্রশ্ন, যার কারণে আমি তোমাদের এই একটা প্রশ্ন পড়াবো যাতে আমাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়ে যায়। এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে এখানে, আরও দেখো এই যে 8 নম্বর, 9 নম্বর, 10, 11, 12, 13টা প্রশ্ন। মোটামুটি তোমরা অনেকে মনে করতে পারবে এতগুলো প্রশ্ন পড়বো স্যার। বিষয়ে এই প্রশ্নগুলো প্রথম যদি 2-3টা প্রশ্ন আলোচনা করি, তাহলে এই পরের প্রশ্নগুলো একেবারেই তোমাদের কাছে সহজ মনে হইবে, যে ওইগুলো থেকেই আসলে এই উত্তরগুলো পাওয়া যাবে। তো আগেই তোমরা ভয় না পেয়ে আজকের আলোচনা আমরা শুরু করি, সেগুলো দেখতে থাকো, তাহলে
সবগুলোই তোমাদের কাছে সহজ মনে হবে। তো যাই হোক, তোমরা প্রথমে দেখো যে প্রথম প্রশ্ন, ঘটনা কি। ঘটনা সাধারণত তোমরা বইতে কিন্তু এই প্রশ্নটা পাবে না, অনেক বইতে, যে ঘটনা কি আসলে, ঘটনা কি, এই প্রশ্নটার উত্তর আমার জানা দরকার। কারণ পরের প্রশ্ন আছে লেনদেন কি, লেনদেন আসলে কোত্থেকে আসছে, সেই লেনদেনের উত্তরের মধ্যে আমি কিন্তু ঘটনার কথা বলবো, তো তখন আবার বলবো ঘটনা কি, বিষয়টা কি আসলে। তো আমরা সাধারণত জানি ঘটনা মানে যা ঘটে, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক অবস্থায় চারিপাশে যে সমস্ত বিষয়গুলো ঘটে, এই বিষয়গুলোই হচ্ছে আসলে ঘটনা। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদের সাথে, এটা কিন্তু একটা ঘটনা। তুমি মনে করো এখন বাসায় বসে ক্লাস করছো, এটাও একটা ঘটনা। তুমি কিছুক্ষণ আগে সকালে মনে করো ঘুম থেকে উঠছো, এটাও একটা ঘটনা। তারপরে নাস্তা করছো, এটাও কিন্তু একটা ঘটনা। রাস্তায় মনে করো কেউ এখন বাজারে যাচ্ছে, বাজার করছে, এটাও একটা ঘটনা। মানে অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যা ঘটে, এই দৈনন্দিন জীবনে যা ঘটে এই বিষয়গুলো কি মূলত ঘটনা বলে। তো আমাদের এখন বুঝতে হবে আসলে ঘটনা কি। তার মানে এই ঘটনার সাথে পরবর্তী প্রশ্ন লেনদেন, এই লেনদেনের কিন্তু একটা সম্পর্ক, যার জন্য আমি ঘটনা নিয়ে আলোচনা করতেছি। তাহলে ঘটনা কি আমরা বুঝতে পারছি যে স্বভাবত যা ঘটে তাকেই ঘটনা বলা হয়। তাহলে এখন আমরা আসি যে এই যা ঘটে তাই যদি ঘটনা হয়, এর সাথে পরের প্রশ্ন লেনদেনের সম্পর্ক কী আসলে। তো 2 নম্বর প্রশ্ন যে লেনদেন, এই লেনদেন কি সেইটা এখন আমরা দেখব। লেনদেন আমি একটু লিখছি, তোমাদের এই গত পর্বের মতোই লিখে দেখাচ্ছি যে আসলে লেনদেন, লেনদেন মানে হচ্ছে আদান প্রদান, আদান প্রদান। দেখো লেনদেন মানে আদান প্রদান করা। লেনদেন শব্দের অর্থ হলো লেন মানে আদান, আর দেন মানে প্রদান, মানে লেনদেন মানে আদান প্রদান করা। এখন আমরা কি আদান প্রদান করব, মূলত আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা কি আদান প্রদান করব। অবশ্যই সেখানে পণ্য দ্রব্য, যে পণ্য, এর বিনিময়ে আমরা দেব কি টাকা। এই যে পণ্যের বিনিময়ে আমরা টাকা আদান প্রদান করব, এইটাই হলো মূলত যে মানে আদান প্রদান যে করবো আমরা, কি আদান প্রদান করবো। যে মনে করো তুমি দোকানে গিয়েছো, একটা কলম ক্রয় করছে, মনে করো যে কলম ক্রয় 5 টাকা। এখন আমরা যদি বাজারে গিয়ে কোনো দোকানে গিয়ে একটা কলম ক্রয় করি 5 টাকায়, তাইলে এখানে দুইটা বিষয় আছে। একটা হলো এই যে কলম, এটা একটা পণ্য, কলমটাকে পণ্য বলা হয়। অর্থাৎ আমরা যে সমস্ত বাজারে গিয়ে যা ক্রয় করি এগুলো তো পণ্য। তো এই কলম একটা পণ্য, আর এই যে পণ্য আমি ক্রয় করলাম, বিনিময়ে কী দিছি আমি 5 টাকা, এই যে টাকা দিছি 5 টাকা। তার মানে এখানে কিছু একটা আদান প্রদান হয়েছে, মানে দোকানদার আমাকে কলম দিয়েছে, আমি তাকে 5টা টাকা দিয়েছি, এই বিষয়টা কি একটা আদান প্রদান হয়ে গেল না। তো এই যে আদান প্রদান, এইটি হলো মূলত লেনদেন। অর্থাৎ তার মানে ওই যে আগে বলছিলাম যে ঘটনা, ঘটনা কি, যে যা ঘটে। এখন এই যে বাজারে গিয়ে আমি একটা কলম ক্রয় করলাম, এটা কি একটা ঘটনা না। প্রথমত এটা একটা ঘটনা যে আমি বাজারে গিয়ে যে 5 টাকায় কলম ক্রয় করলাম, এই 5 টাকায় কলম ক্রয় করা এইটা প্রথমত একটা ঘটনা। এখন এই ঘটনাটা লেনদেন কিনা সেইটা আমার বুঝতে হইবে। সেটা বোঝার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন আছে, ওই যে লেনদেনের বৈশিষ্ট্য, সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে ঘটনাগুলো লেনদেন কিনা। আমরা সেটা পরে বুঝবো। আপাতত এখান থেকেই তুমি বুঝে নাও যে প্রথমে যে কলম ক্রয় করলাম বাজারে গিয়া, এটা একটা ঘটনা। এখন এই ঘটনার লেনদেন হইতে হইলে শর্ত হইলো যে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। তো দেখো এখানে অর্থ আছে কিনা, আমি কলম ক্রয় করলাম, বিনিময়ে 500 টাকা দিলাম, সুতরাং অর্থ আছে। তাহলে এই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সুতরাং এই ঘটনাটা একটা যে লেনদেন। মানে লেনদেন হইতে হইলে সেটা টাকার দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। টাকার আদান প্রদান, কোনো একটা ঘটনা যদি টাকার দ্বারা পরিমাপযোগ্য হয়, টাকার দ্বারা আদান প্রদান হয়, সেই ঘটনাকে মূলত লেনদেন বলা হয়। তাহলে আমরা লেনদেনের সংজ্ঞা কি লিখব, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। কি লিখছি দেখো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। এই যে ঘটনার কথা বলছি আমি, এই ঘটনা যদি আগে না বলতাম তাহলে তোমরা হয়তো অনেকে
বুঝতে পারতো না যে ঘটনা কি। ঘটনা বলছে কি যে যা ঘটে তাই ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে সব কি ঘটনা। সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেও ঘটনা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হইলেও ঘটনা। অর্থাৎ ঘটনা মানে যা ঘটে। এখন সেই ঘটনার সাথে যদি অর্থ থাকে তাইলে সেইটা হবে লেনদেন, আর যদি কোনো ঘটনার সাথে অর্থ না থাকে তাইলে সেটা লেনদেন না। যাই হোক, এখন আমরা তাইলে কি দেখলাম যে লেনদেন কি আসলে, যে কোনো ঘটনা যদি অর্থ দ্বারা পরিমাপযোগ্য হয় তাহলে সেই ঘটনাকে লেনদেন বলে। সেজন্য আমি সহজ অর্থে লিখছি কি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। তোমরা লেনদেনের এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবে। বইতে হয়তো দেখবে যে এত সহজভাবে লেনদেনের সংখ্যা নাও থাকতে পারে। তোমরা এই সহজ সংখ্যাটা আমি যে লিখে দিলাম, এই সংখ্যাটা মুখস্থ করে ফেলো এখনই সবাই। একেবারে সহজ একটা সংজ্ঞা লিখছি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। মানে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে সকলই বিষয়গুলোই ঘটনা। এই ঘটনার সাথে যদি অর্থ সম্পৃক্ত থাকে তাহলে সেই ঘটনাকে লেনদেন বলে, আর যদি অর্থ সম্পৃক্ত না থাকে সেই ঘটনাকে লেনদেন বলে না। তাহলে আমরা দুইটা প্রশ্ন পাইলাম, একটা হলো ঘটনা কি আর একটা হলো লেনদেন কি। ঘটনা বলছি কি, আবার বলি যে দৈনন্দিন জীবনে যা ঘটে তাই ঘটনা। আর লেনদেন কি, এই ঘটনা যদি অর্থ দ্বারা পরিমাপযোগ্য হয় তাহলে সেই ঘটনাকে লেনদেন বলে। আমি একটু সাজাই লিখছি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে কি বলে, লেনদেন বলে। যেমন উদাহরণ কি, যেমন এই একটু আগে উদাহরণ লিখছিলাম যে কলম ক্রয় 5 টাকা, তুমি উদাহরণ হিসেবে এটা লিখতে পারো। যদি এখানে উদাহরণ চাই না, আমাদের উদাহরণ লেখার দরকারও নাই। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মার্ক 1, সুতরাং যত সংক্ষেপে লিখতে পারবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ততই ভালো। সুতরাং আমি বলছি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে, আর একটা উদাহরণ দিচ্ছি যে কলম ক্রয় 5 টাকা, এটা একটা লেনদেন। এবার আসো পরের প্রশ্ন। 3 নম্বর বলছি কি কারবারি লেনদেন কি। তো 2 নম্বর ছিল লেনদেন কি, এখানে 3 নম্বরে বেশি আছে কি কারবারি লেনদেন কি। আমরা জানি কারবার আর ব্যবসা এটা একই বিষয়, কিন্তু তোমরা এখানে কারবারি লেনদেন আবার মনে করো পরীক্ষার সময় পড়লে তুমি যে কারবারি লেনদেন, কিন্তু পরীক্ষার সময় আসছে যে ব্যবসায়িক লেনদেন কি। এখন এই প্রশ্ন কিন্তু একই, যে কারবারি লেনদেন আর ব্যবসায়িক, অর্থাৎ কারবার আর ব্যবসা এটা একই জিনিস। কারবার আর ব্যবসা হলো সমর্থক শব্দ। তাহলে আমরা দেখব এখন এই যে কারবারি লেনদেনটা আসলে কি। লেনদেন যদি আমি বুঝি তাহলে অবশ্যই কারবারি লেনদেনও বুঝবো। লেনদেন কি বলছিলাম যে এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে, নাকি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। এই কথাটার আগে তুমি শুধু কারবার অথবা ব্যবসা কথাটা একটু জুড়ে দেবা, যে কারবার প্রতিষ্ঠানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। এই কারবারি কথাটা তুমি শুধু এখানে আগে বসাই দেবা, যে কারবারি প্রতিষ্ঠানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। তাহলে লেনদেন আর কারবারি লেনদেনের মধ্যে একটু পার্থক্য বলতে মূলত আসলে কোনো পার্থক্য না, কারণ লেনদেন হয় মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানে। অবশ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়াও অব্যবসায়িক কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত হয় না। এই সমস্ত অমুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠানেও কিন্তু লেনদেন হয়, যার কারণে লেনদেনটা আর এই কারবারি লেনদেনের সংজ্ঞা একটু আলাদা। যে লেনদেন যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে, আর কারবারি লেনদেন মানে কারবার প্রতিষ্ঠানে যে লেনদেন হয়। সুতরাং এই পার্থক্য, শুধু লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম লাগবে না, লেনদেনের ক্ষেত্রে শুধু লাগবে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। আর কারবারি লেনদেন বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে লাগবে যে কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে কারবারি লেনদেন বলে। তাহলে এই লেনদেন এবং কারবারি লেনদেনের মধ্যে শুধু এটুই পার্থক্য যে শুধু লেনদেনের ক্ষেত্রে কারবারি প্রতিষ্ঠানের কোনো নাম লাগবে না, আর কারবারি লেনদেনের ক্ষেত্রে ওই কথাটা লাগবে যে কারবারি প্রতিষ্ঠানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাকে কারবারি লেনদেন বা ব্যবসায়িক লেনদেন বলে। এই হলো কারবারি লেনদেন আর লেনদেনের মধ্যে একটু পার্থক্য। এবার আসলে 4 নম্বর প্রশ্ন, ঘটনা ও লেনদেন কি একই অর্থবোধক, মানে ঘটনা আর লেনদেন একই কিনা। তো এতক্ষণের আলোচনায় তোমরা আসলে কি বুঝলে, ঘটনা আর লেনদেন কি এক জিনিস? আসলে অবশ্যই না, কারণ ঘটনা তো বলছি যে দৈনন্দিন জীবনে যা ঘটে তাই ঘটনা, আর লেনদেন মানে কি
ওই ঘটনার সাথে যদি অর্থ সম্পর্কে থাকে তাহলে লেনদেন, আর ঘটনার সাথে অর্থ না থাকলে সেটা লেনদেন না। সুতরাং সকল ঘটনা কিন্তু লেনদেন না, কিন্তু সকল লেনদেনই ঘটনা। সুতরাং ঘটনা এবং লেনদেন একই অর্থবোধক নয়। ঘটনার বিষয়বস্তু বেশি থাকে আর লেনদেন সেখানে কম থাকে, কারণ সকল ঘটনার সাথে তো অর্থ সম্পর্কিত থাকে না। এই কারণে ঘটনা এবং লেনদেন একই অর্থবোধক নয়। এবার আসো 5 নম্বর প্রশ্ন, লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। এটা একটা রচনামূলক প্রশ্ন, কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্ন করার দরকার নাই। কিন্তু কেন এইটা আমাদের বুঝতে হইবে সেটা হইলো, ওই যে বলছিলাম যে এই লেনদেন অধ্যায় বুঝতে হইবে আমাদের কিসের জন্য, যে পঞ্চম অধ্যায় অঙ্ক আছে জাবেদা, সেই জাবেদা বোঝার জন্য তোমার এই প্রশ্নটা বুঝতে হবে। 5 নম্বর প্রশ্নটা, যে লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ আমার জাবেদা হইলে মূলত কিছু তোমার ঘটনা দেওয়া থাকবে, সেই ঘটনাগুলো লেনদেন হলে তার জাবেদা করতে হইবে, আর যদি সেটা লেনদেন না হয় তাইলে কিন্তু সেটা জাবেদা করা লাগে না। তো ম্যাক্সিমাম পরীক্ষায় সবগুলোই মোটামুটি এরকমই থাকে যে সবগুলি লেনদেন হয়, কিন্তু অনেক সময় আবার দুই একটা এমন ঘটনা দেয় যেটা লেনদেন না, সেটার কিন্তু আবার জাবেদা করা লাগে না। সুতরাং আগে তো তাহলে আমার কী করতে হইবে, পরীক্ষায় কোনটা আসবে সেটা তো আসলে বোঝার বিষয় না, মানে বুঝতে পারবো না। তো এই জন্য আমার অবশ্যই লেনদেন কি না আর সেটা আমার অবশ্যই আগে জানতে হবে। এই লেনদেন কি না সেটা জানতে হইলে আমার এই অধ্যায়ে কিন্তু এই প্রশ্নটা বুঝতে হবে। এটা কিন্তু ওই পঞ্চম অধ্যায়ে গিয়ে আর এই প্রশ্ন আমরা পাবো না, কারণ সেখানে হলো অঙ্ক। অঙ্ক বুঝতে হইলে আমার এখানে দ্বিতীয় অধ্যায়ে এখানেই আমার বুঝতে হইবে যে কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন না। তাহলে লেনদেনের বৈশিষ্ট্য পড়লেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন ঘটনা লেনদেন আর কোন ঘটনা লেনদেন না। তাহলে দেখো, প্রথমেই লেনদেনের বৈশিষ্ট্য প্রকৃতি, এখানে প্রথমে কি লিখছি, আর্থিক অবস্থার পরিবর্তন। এই যে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ কোনো একটা ঘটনা যদি অর্থ দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন করে, কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে ব্যবসায় প্রতিষ্ঠানে, তাহলে সেই ঘটনা লেনদেন। যেমন তোমার প্রতিষ্ঠানে মনে করো আগে মনে করো 10,000 টাকা ছিল, এখন এই নতুন যে ঘটনা ঘটবে, এই ঘটনা তোমার প্রতিষ্ঠানে নতুন যে ঘটনা ঘটবে, এই ঘটনা তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কিনা তুমি সেটা দেখবা। যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানের হয় টাকা বৃদ্ধি পাবে, নয়তো টাকা হ্রাস পাবে, মানে কমবে। এই ঘটনা যদি ঘটে তাহলে সেটা লেনদেন। যে ধরো তোমার তুমি মনে করো একটা তোমার প্রতিষ্ঠানে তুমি কলম বিক্রি করছো, হ্যাঁ, তো কলম বিক্রি করলে ধরো 5 টাকা তোমার বৃদ্ধি পাবে, তাহলে তোমার প্রতিষ্ঠানে আগে যে টাকা ছিল তোমার ক্যাশ বাক্সে, সেখানে একটা কলম বিক্রয়ের ফলে আরও 5 টাকা বৃদ্ধি পাবে নাকি। তো তোমার ক্যাশ বাক্সে যদি আরও 5 টাকা বৃদ্ধি পায়, তাহলে ক্যাশ বাক্সে কি তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তো এই রকমের যদি কোনোভাবে তোমার ক্যাশ বাক্সের টাকা বৃদ্ধি পায় অথবা কোনো ঘটনার দ্বারা টাকা হ্রাস পায়, মানে কমে যায়, তাহলে সেটাই হলো আর্থিক অবস্থার পরিবর্তন। এই আর্থিক অবস্থার পরিবর্তন যদি কোনো ঘটনার দ্বারা হয়, তাহলে সেই ঘটনাটা লেনদেন হবে। আবার 2 নম্বর আছে কি, এরপরটা লিখছি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। প্রত্যেকটা ঘটনাই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। কলম বিক্রয় করো, খাতা ক্রয় করো, আর অন্যান্য যাই করো, সেটা যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়, যে মনে করো পণ্য ক্রয় 5 টাকা, পণ্য বিক্রয় 10 টাকা, এরকমের বিজ্ঞাপন প্রদান করা হইলো, টাকা যে কোনো একটা পরিমাণ আছে, মনে করো 20 টাকা, 30 টাকা, 50 টাকা বা 100 টাকা। কর্মচারীদের মনে করো বেতন দেওয়া হইলো 200 টাকা বা 5,000 টাকা, এরকমের টাকার দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, মানে প্রত্যেকটা ঘটনা যদি এরকমের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়, তাহলে সেই ঘটনাটা লেনদেন হবে। এখন কিছু ঘটনা আছে যেটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, যেমন কি ধরো কারবারের একজন দক্ষ ম্যানেজার তিনি মারা গেল। দক্ষ একজন ম্যানেজার ছিল কারবারে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে, সে মারা গেছে। এখন ম্যানেজার যদি মারা যায়, এখানে কি তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এটা অর্থের দ্বারা পরিমাপযোগ্যও না, কারণ ম্যানেজার দক্ষ হইলেও সে মারা গেছে, এটা কারবারের জন্য একটা দুঃসংবাদ, কিন্তু এর দ্বারা কিন্তু কারবার কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও হবে না এবং এই বিষয়টা অর্থের দ্বারা পরিমাপযোগ্যও না। সুতরাং এই যে দক্ষ ম্যানেজার মারা গেল, এটা কিন্তু একটা ঘটনা, বাট এটা অর্থের দ্বারা পরিমাপযোগ্যও না, এটা আর্থিক অবস্থার পরিবর্তনও করে না। সুতরাং দক্ষ ম্যানেজার মারা গেলে সেটা কেবলমাত্র ঘটনা, সেটা লেনদেন না। আর এই যদি লেনদেন না হয়, সেটার জন্য কিন্তু আমাদের জাবেদাও করারও দরকার নাই, আমাদের অঙ্ক করতে হবে না। তো এই কারণেই মূলত এই যে এই প্রশ্নটা বুঝতে হবে যে লেনদেন কি না, এটা আমার বুঝতে হবে। আবার মনে করো যে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, অর্থাৎ
তুমি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছো, তুমি 10,000 টাকার পণ্য কিনবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, তার একটা ফরমায়েশ দিছো যে আমার 10,000 টাকার পণ্য দরকার, কিন্তু এখনও কিন্তু সেটার তুমি অর্থ প্রদান করো না। যেহেতু তুমি অর্থ এখনও প্রদান করো নাই, তাহলে এই যে ফরমায়েশ প্রদান করলে 10,000 টাকাও কিন্তু লেখা আছে। আমি লিখে দেখাই তাহলে বুঝতে পারবে সেটা। মনে করো 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। দেখো এখানে কিন্তু টাকাও আছে, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা। এই যে ফরমায়েশ মানে আমি 10,000 টাকার পণ্য, আমি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, একটা জিনিস খেয়াল করবা, এই হিসাব বিজ্ঞানে যখন অঙ্ক করবা তখন সবসময় খেয়াল রাখবে তুমি নিজেই কিন্তু ব্যবসার মালিক। তুমি যদি অন্যজনকে ব্যবসার মালিক মনে করো তাহলে কিন্তু অঙ্ক প্রত্যেকটাই তোমার ভুল হবে। তুমি সবসময় নিজে করবা, মনে করবা যে তুমি অঙ্ক যেহেতু করতে আসো যখন তুমি এই কারবারের মালিক। সুতরাং তুমি যদি 10,000 টাকার, তুমি যেহেতু এখন মালিক, তুমি কী করছো, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করছো। ফরমায়েশ মানে তুমি পণ্য কিনবা, এরকম একটা অর্ডার দিয়েছো। ফরমায়েশ মানে অর্ডার, ইংরেজি শব্দ অর্ডার। অর্ডার শব্দটা হয়তো অনেকে বোঝো, ইংরেজি, বাংলা হয়তো অনেকে বোঝো না। যাই হোক, তুমি 10,000 টাকার পণ্য ক্রয়ের অর্ডার দিছো। এখন অর্ডার দেয়া আর পণ্য ক্রয় করা কি এক জিনিস? অবশ্যই না, অর্ডার দেয়া আর পণ্য ক্রয় করা এক জিনিস না। তাইলে টাকার অঙ্ক থাকলেও এখানে কিন্তু এরা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করবে না। এখানে 10,000 টাকা আছে, কিন্তু আমি অর্ডার দিচ্ছি, এখনও পণ্য ক্রয় করি নাই, সুতরাং আমার কারবার থেকে কোনো টাকা যায়ও নাই, আর নতুনভাবে টাকা কিন্তু আসেও না, অর্থাৎ কারবার আর্থিক অবস্থার পরিবর্তন করে নাই। এবং যেহেতু এটা এখন পর্যন্ত লেনদেন হয় নাই, সুতরাং এখানে টাকা লেখা থাকলেও এই যে আমার বৈশিষ্ট্যটা আছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, সুতরাং এই 10,000 টাকা ওখানে লেখা থাকলে এই ফরমায়েশ অর্ডার দেওয়ার ফলে আমার অর্থের মাপকাঠিতে কিন্তু এটা পরিমাপযোগ্য এখনও হয় নাই, কারণ এটা কোনো লেনদেনই হয় নাই, কেবলমাত্র অর্ডার প্রদান করছি। যখন আমি পণ্য ক্রয় করব তখন এই টাকা পরিশোধ করব, যখন টাকা পরিশোধ করব তখন কেবলমাত্র এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। সুতরাং অর্ডার প্রদান করা বা ওই ম্যানেজার মারা যাওয়া, বা আমি মনে করো কারবার প্রতিষ্ঠান বৃদ্ধি করতে চাই, যে যেরকম প্রতিষ্ঠান আছে এখন আমি কারবার প্রতিষ্ঠানকে আরও অনেক গুণে বৃদ্ধি করতে চাই। তো এই রকমের যে কিছু বিষয় আছে যেগুলো দেখবা, যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না এবং সেটা কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তনও করে না, মানে এই ঘটনার দ্বারা কারবারের টাকা বৃদ্ধিও পায় না, কারবার থেকে টাকা হ্রাসও পায় না, এগুলোই লেনদেন না। অর্থাৎ মোট কথা হলো যে কোনো ঘটনার দ্বারা যদি তোমার কারবারের টাকা বৃদ্ধি পায় অথবা কারবারের টাকা কমে যায়, তাহলে সেই ঘটনাটাই হবে লেনদেন। এবার আসো পরের একটা কোটেশন, যে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। এই যে দ্বৈত সত্তা, এইটা কিন্তু এই প্রশ্নের একটা কোটেশন, মানে উত্তর। আবার তোমরা অনুশীলন দিতে গেলে দেখবে যে এই দ্বৈত সত্তা কি, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে এবং এটা একটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। আর যার কারণে আমি 6 নম্বর প্রশ্ন কিন্তু লিখছি, যে 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নে যে লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বুঝো, এটা কিন্তু একটা প্রশ্ন। যে এখানে কিন্তু এটা একটা কোটেশন, মানে ওই লেনদেনের বৈশিষ্ট্যটার উত্তর, আবার এইটাই একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু প্রশ্নই না, এই লেনদেনের দ্বৈত সত্তা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এই দ্বৈত সত্তা কি সেটা তোমরা বুঝে নিবে এখন, এবং এই প্রশ্নটা পরীক্ষার জন্য পড়বে। দ্বৈত সত্তা বা দুটি পক্ষ কিন্তু লেখাই আছে, এখানে লেখছে দুটি পক্ষ। দ্বৈত মানে দুই, সত্তা মানে, অর্থাৎ দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ, অর্থাৎ দ্বৈত সত্তা মানে প্রত্যেকটা লেনদেনের, আমাদের কারবারের যে লেনদেন হয় এই লেনদেনের প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকবে। এই দুটি পক্ষই আমি প্রথম দিন তোমাদের বলছিলাম, ওই যে ডেবিট এবং ক্রেডিট, এই দুইটা পক্ষ মানে একটা ডেবিট থাকবে আর একটা ক্রেডিট থাকবে। দেখো দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা মানে কি বলছি, দুটি পক্ষ, এই দুটি পক্ষর একটি হলো ডেবিট আর অন্যটা হলো ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট, এখন এই যে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট। উদাহরণ হিসেবে ওই যে আমি লিখছিলাম আগে কলম ক্রয় 5 টাকা, এই কলম ক্রয় 5 টাকা, এইটাকেই আমি দেখাই এখানে যে এটা কীভাবে লেনদেন, মানে এটা কীভাবে দ্বৈত সত্তা হয়েছে নাকি। দেখো এই যে আমি কলম ক্রয় করছি, টাকা আছে 5 টাকা, মানে কলম ক্রয়, এটা কিন্তু একটা পণ্য। হ্যাঁ, তো এখন
এটার একটা বিষয় আছে এখানে ক্রয়, আবার একটা আছে কি টাকা। মানে আমি এখানে পণ্য ক্রয় করলাম, একদিকে আমার কি হইল কারবারে যদি আমি কলম ক্রয় করি, কারবারের জন্য যদি আমি ক্রয় করি, তো সেক্ষেত্রে একটা ভিন্ন বিষয় যে কারবার জন্য একটা পণ্য ক্রয় করছি, সেক্ষেত্রে আমার একটা বিষয় খরচ বৃদ্ধি পাবে। আর হইলো 5 টাকা, মানে পণ্য ক্রয় করলে এখানে আমার পণ্য বৃদ্ধি পাবে। কারবারে যদি ক্রয় করি তাহলে কারবারে আমার পণ্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কী হবে, 5 টাকা আমি যদি তাহলে প্রদান করতে হবে তাহলে আমার অর্থ একদিকে কমে যাবে 5 টাকা। তাইলে দেখো এখানে একদিকে কলম ক্রয়ের ফলে কি হয়েছে, এর ফলে ক্রয় হবে ডেবিট, অন্যদিকে নগদ টাকা আমি প্রদান করছি। এগুলো পরবর্তী আমাদের সূত্র অধ্যায় অঙ্ক করতে গেলে আপাতত আমি দেখাচ্ছি যে কীভাবে দুইটা পক্ষ হয়েছে সেইটা। এগুলো পরবর্তীতে তোমরা এখনই যদি সব বুঝতেছো তাহলে কিন্তু সমস্যা। কীভাবে দুটো পক্ষ হয়েছে আমি সেইটা কেবলমাত্র এখানে দেখাইতেছি। এগুলোর সূত্র আছে, সেইটা যদি তোমাদের অঙ্ক করাতে গেলে তার আগে পড়াবো, তখন তোমরা সূত্র পড়লে বুঝতে পারবে কীভাবে ডেবিট আর ক্রেডিট হয়েছে। আপাতত আমি ক্রয় নগদ এগুলো কি সম্পদ না খরচ না কি, এগুলো আপাতত কিছুই তোমাদের এখন বুঝাবো না, কারণ সব বুঝাইতে গেলে কিন্তু সমস্যা, মানে এখন ধরতেও পারবে না। তো যাই হোক, এখানে দুটি পক্ষ কীভাবে আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। যে প্রত্যেকটা লেনদেনে এরকম দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট থাকবে আর একটা ক্রেডিট থাকবে, অর্থাৎ একই বিষয়ে মানে একই লেনদেনে এই রকমের দুইটা পক্ষ থাকবে। তো এই যে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ, একটা হলো ডেবিট আর একটা ক্রেডিট, এই লেনদেনের স্বাভাবিক যেই বৈশিষ্ট্য এইটাকে মূলত দ্বৈত সত্তা বলা হয়। লিখে দেখাচ্ছি যে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকে, প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি ডেবিট অন্যটি ক্রেডিট। লেনদেনের এই স্বাভাবিক বৈশিষ্ট্যকে লেনদেনের দ্বৈত সত্তা বলা হয়। এখানে লিখছি কি যে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি ডেবিট অন্যটি ক্রেডিট। এই যে ডেবিট আর ক্রেডিট এইটাই শুধু মনে রাখবো, তাহলে বুঝতে পারবো যে বিষয়টা কি। এটা একটা বৈশিষ্ট্য নাকি, এই জন্য লিখছি কি লেনদেনের এই স্বাভাবিক বৈশিষ্ট্যকে লেনদেনের দ্বৈত সত্তা বলে। তাহলে এই যে লেনদেনের একটা দুইটা পক্ষ থাকে, প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, এটা একটা লেনদেনের বৈশিষ্ট্য নাকি। এই যে একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, এই স্বাভাবিক বৈশিষ্ট্যটাকে লেনদেনের দ্বৈত সত্তা বলা হয়। তাহলে তোমরা লেনদেনের দ্বৈত সত্তা কি এটা মুখস্থ করো, যে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি ডেবিট অন্যটি ক্রেডিট। লেনদেনের এই স্বাভাবিক বৈশিষ্ট্যকে লেনদেনের দ্বৈত সত্তা বলা হয়। তাহলে আমরা দ্বৈত সত্তা কি সেটা বুঝতে পারছি, যে দ্বৈত সত্তা হলো কি দুইটা পক্ষ, আর দুইটা পক্ষ কি একটা ডেবিট আর একটা ক্রেডিট। মূলত এই ডেবিট ক্রেডিট এইটাই মনে রাখবা যে এইটাই দুইটা পক্ষ, ডেবিট একটা পক্ষ ক্রেডিট একটা পক্ষ। সুতরাং প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি ডেবিট অন্যটি ক্রেডিট। লেনদেনের এই স্বাভাবিক বৈশিষ্ট্যকে, অর্থাৎ এই ডেবিট ক্রেডিট যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে লেনদেনের দ্বৈত সত্তা বলা হয়। ওকে, তাহলে এই লেনদেনের দুটি পক্ষ থাকবে, তাইলে অবশ্যই সেটা লেনদেন। আর যদি দুইটা পক্ষ না থাকে তাহলে সেটা লেনদেন না। আমরা কিন্তু ছিলাম এই যে লেনদেনের বৈশিষ্ট্য প্রশ্নটায়, এখানে একটা ছিল কোটেশন যে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ, আবার এটা একটা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, সেই জন্য একটু ভালোভাবে দেখালাম যে দ্বৈত সত্তা কি, দুইটা পক্ষ একটা ডেবিট একটা হলো ক্রেডিট। এরপর আছে একটা বৈশিষ্ট্য কি, যে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, যে প্রত্যেকটা লেনদেনই আলাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ, প্রত্যেকটাই স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এবং স্বয়ংসম্পূর্ণ। যেমন কীরকমের, মানে একটার সাথে আর একটার তেমন কোনো পারস্পরিক সম্পর্ক থাকলেও প্রত্যেকটাই আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। যেমন পণ্য ক্রয়, যে লিখছিলাম কলম ক্রয়, ধরো পণ্য ক্রয় এটা একটা লেনদেন। আবার ধরো পণ্য বিক্রয়, এটাও একটা লেনদেন। দেখো এখন ক্রয় এবং বিক্রয় এর সাথে কি আসলে কোনো সামঞ্জস্যতা আছে? অবশ্যই এরা আলাদা, যে ক্রয় একটা বিষয়, বিক্রয় আর একটা বিষয়, সম্পূর্ণ বিপরীত। তবে সম্পূর্ণ সব লেনদেনই এবার বিপরীত না, দু একটা এরকম বিপরীত থাকে, আবার দু একটা কারবারের সাথে সংশ্লিষ্ট বিষয়। যেমন
কারবারের জন্য বিজ্ঞাপন প্রদান করা হলো, মানে প্রচার করা হলো। এরপরে কর্মচারীদের বেতন দেওয়া হলো, অফিসের ভাড়া প্রদান করা হলো, সুদ পাওয়া গেল, কমিশন পাওয়া গেল। এই রকমের মনে করো বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেনদেন সংঘটিত হয় কারবারের, নানান কারবারে মানে কারবারে নানান ধরনের দৈনন্দিন লেনদেন সংঘটিত হয়। কিন্তু দেখবে যে একটার সাথে আরেকটার তেমন কোনো মিল নেই, প্রত্যেকটাই নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। সুতরাং প্রত্যেকটা লেনদেনই কি স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত, এটা একটা লেনদেনের বৈশিষ্ট্য। এরপর আছে পরটা দেখো, দৃশ্য ও অদৃশ্যমানতা। অর্থাৎ লেনদেন কি শুধু দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, এটা একটা বিষয়। এটা একটা বৈশিষ্ট্য যে লেনদেনের দৃশ্যমানতা, মানে প্রত্যেকটা লেনদেনই দৃশ্যমান। আবার অদৃশ্যমানও বিষয়গুলো, ঘটনাগুলো লেনদেন হইতে পারে। যে দৃশ্যমান ঘটনাও যেমন লেনদেন, আবার অদৃশ্যমান কিছু ঘটনা আছে সেগুলো লেনদেন। যেমন দৃশ্যমান কোনগুলো, যে আমরা একেবারে সরাসরি বাস্তবসম্মত উপায় চোখে যেটাগুলো দেখতে পাবো, যেমন ওই যে ধরো কলম ক্রয় করলাম, এটা কিন্তু দেখা যায় দৃশ্যমান। এটা এই লেনদেনটা দৃশ্যমান, তুমি দেখতে পাবে যে কারবারে। অর্থাৎ দৃশ্যমান বলতে এই রকমের যে তোমার কারবারের নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা হ্রাস পাইছে, এই বিষয়গুলো হলো দৃশ্যমান। যে তুমি যদি এখন কলম ক্রয় করো তাহলে তোমার যেমন 5 টাকা হ্রাস পাবে, আবার তুমি কলম যদি বিক্রয় করো তাহলে তোমার 5 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ কারবারে আর্থিক অবস্থার নগদভাবে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, এগুলো হলো দৃশ্যমান লেনদেন। আর কিছু আছে অদৃশ্যমান লেনদেন, কারবারে সেটা ঘটনাও ঘটে এবং সেই ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য, কিন্তু সেটা ওই রকমের দৃশ্যমান না, মানে তৎক্ষণাৎ তোমার কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করবে না, সেটা এটা হলো অদৃশ্যমান লেনদেন। যেমন তোমরা এই অদৃশ্যমান লেনদেন কি, যেমন দেখি অদৃশ্যমান লেনদেন। এই অদৃশ্যমান লেনদেন হইল যেমন অবচয়। তোমরা অবচয়ের নাম অবশ্যই অনেকে শুনে থাকবে, আবার অনেকে হয়তো শোনো নাই। তোমরা অনেকে আবার এটাকে অপচয় লিখে ফেলো, যে অপচয়, এটা কিন্তু অপচয় না, এটা কিন্তু না। এই যে অপচয় মানে আর অবচয় এক জিনিস না। অপচয় মানে মাত্রাতিরিক্ত খরচ করা, সেটাকে অপচয় বলা হয়। এই অপচয়ের সাথে অবচয়ের কোনো সম্পৃক্ততা নেই, এই অপচয় আমাদের এই হিসাব বিজ্ঞানে নাই। তোমরা অনেকে এই অবচয়কে অপচয় মনে করো, তো অপচয় না, এটা হলো অবচয়, অবচয়। এই অবচয় এক ধরনের অদৃশ্যমান লেনদেন। এখন অবচয় কি? অবচয় হলো আমাদের কারবারে যে সমস্ত স্থায়ী সম্পদ আছে, এই সম্পদগুলো কোনো একটা সময় মনে করো নগদ টাকায় অথবা বাকি যেভাবেই হোক ক্রয় করে আনা হয়, সেটা আমাদের কারবারের স্থায়ী সম্পদ। যেমন কারবারে আসবাবপত্র থাকতে পারে, কারবারে কলকব্জা যন্ত্রপাতি থাকতে পারে, কারবারের দালান কোঠা। এই যে বিষয়গুলো, এগুলোকে স্থায়ী সম্পদ বলা হয়। যেই সম্পদগুলো কি হয়, ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সম্পদগুলো আস্তে আস্তে নষ্ট হয় বা ক্ষয়প্রাপ্ত হয়। তো এই যে স্থায়ী সম্পদগুলো আস্তে আস্তে মানে নষ্ট হয় বা ক্ষয়প্রাপ্ত হয়, এই বিষয়টার নামই হলো মূলত অবচয়। তো এখন মনে করো কোনো একটা আসবাবপত্র অথবা কলকব্জা, আমি মনে করো ব্যবসার শুরুতে 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় একটা মনে করো আমি কলকব্জা ক্রয় করছিলাম ব্যবসার শুরুতে। তো এখন এটা তো কিন্তু আমি শুরুতেই কিন্তু এই 1 লক্ষ টাকা আমি খরচ করছি। তো এখন এই যে আবার ধরো এই কলকব্জাটার মেয়াদ ছিল 10 বছর, তো 10 বছর পরে কি হবে, এই কলকব্জাটা নষ্ট হয়ে যাবে, এটার কোনো কাজ করবে না। তাহলে এই কলকব্জার মেয়াদ হলো 10 বছর, আর এটা হলো তোমার 1 লক্ষ টাকা আমি ক্রয় করছি ব্যবসার শুরুতে। তাহলে আমার 10 বছরে এই 1 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। তার মানে প্রতি বছরে আমার 10,000 টাকা করে কিন্তু এখানে খরচ দেখাইতে হইবে, যে প্রত্যেক বছরে। কারণ 10 বছর আমার ব্যবসা থাকলে 10 বছর পরে কিন্তু আমার এই 1 লাখ টাকায় আবার নতুন একটা কলকব্জা ক্রয় করতে হইবে। তাহলে এই যে 1 লাখ টাকা শুরুতে আমি ক্রয় করলেও, যেহেতু মেয়াদ 10 বছর, তাহলে 10 দিয়ে ভাগ দিলে যে টাকা হয় 10,000 টাকায়, প্রতি বছরই কিন্তু আমার এই 10,000 টাকা খরচ দেখাইতে হইবে কারবারে। তো এই খরচটা কিন্তু আমার এখন নগদে হইতেছে না, আসলে নগদ হইতেছে, কারণ এটা তো আমি ওই প্রথমে একবারই ক্রয় করছিলাম 1 লাখ টাকার সম্পদ। কিন্তু এখন আমি প্রতি বছরই যখন বছরের শেষে আমি হিসাব করতেছি, তখন কিন্তু আমি এই কলকব্জার যে খরচটা হইতেছে সেটাও কিন্তু আমি ধরে দেখাইতেছি যে এইটা আমার এই 10 বছরে, মানে 1 বছরে আমার 10,000 টাকা খরচ হইতেছে। কিন্তু এই খরচটা কিন্তু প্রতি বছরে আমার নগদে হইতেছে না, এখন এই 10,000 টাকা নগদে হইতেছে না, কারণ এটা তো আমি একবারই ক্রয় করছিলাম 1 লাখ টাকার, কিন্তু আমি খরচ দেখাইতেছি। তো এই যে দেখো, এখন এই খরচটাই হলো অদৃশ্যমান লেনদেন, মানে এই 10,000 টাকা যে আমি 1 বছরে খরচ দেখাবো, এইটা কিন্তু কারবারে
নগদ টাকাকে প্রভাবিত করবে না এখন, মানে কারবার থেকে তোমার নগদ টাকা যাবেও না, আর ইহার ফলে নগদ টাকা আসবেও না। তার মানে নগদে তোমার কারবারকে এই 10,000 টাকা প্রভাবিত করবে না। এইটাকেই বলা হয় অদৃশ্যমান লেনদেন। তার মানে অবশ্যই এক ধরনের অদৃশ্যমান লেনদেন, যেটা কারবারকে এখনই নগদ বিষয়কে প্রভাবিত করবে না। তো এই হলো মোটামুটি দৃশ্যমান আর অদৃশ্যমান লেনদেন। তার মানে বুঝতে পারছো যে দৃশ্যমান লেনদেন কি? যে দৃশ্যমান লেনদেন হলো যেগুলো স্বভাবতই দেখা যায় বা কারবারের নগদকে সরাসরি প্রভাবিত করে, সেটা হলো দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন যেটা নগদকে এখনই প্রভাবিত করে না, সেটা হলো অদৃশ্যমান লেনদেন। এর পাশে ভবিষ্যৎ ঘটনা, যেমন অতীতের ঘটনা বা বর্তমান ঘটনা যেগুলো হয়ে গেছে সেটা অর্থনৈতিক পরিমাণযোগ্য যেমন লেনদেন, তেমনি ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে এবং সেটাও অর্থের অঙ্কে যদি পরিমাণযোগ্য হয় তাহলে সেটাও আমাদের লেনদেন হতে পারে। যেমন এরকম একটা বিষয় আছে, দেখো এটা বুঝতে হইলে যেমন আছে, ধরো অনাদায়ী দেনা বা এটাকে কুরিন বলা হয়, কুরিন বা অনাদায়ী দেনা। এখন এই কুরিন বা অনাদায়ী দেনা মানে হচ্ছে যে দেনাদারের কাছ থেকে আমরা যে টাকা ভবিষ্যতে আর পাবো না। দেনাদারের কাছ থেকে কিছু পরিমাণ টাকা ভবিষ্যতে পাওয়া যাবে না। ধরো তোমার এই এক বছরে দেনাদার আছে, মনে করো 10 জন দেনাদার। এই 10 জনের কাছে আমি মনে করো এক বছরে টাকা পাবো, দেনাদারের কাছে আমি অবশ্যই টাকা পাবো। তাই ধরো এক বছরে আমার 10 জন দেনাদার আছে। এখন বছর শেষে দেখবে যে এই 10 জন দেনাদার কিন্তু তোমার টাকা দিবে না। এইটাই ব্যবসার স্বভাবত নিয়ম। কিন্তু যে 10 জনের কাছে আমি টাকা পাই, কিন্তু বছর শেষে দেখবে 10 জনই কিন্তু তোমাকে টাকা দেবে না। হয়তো মনে করো 2 জন টাকা দিল না, 2 জন টাকা দেবে না, তাহলে তোমার টাকা দিল কত? 8 জনে। তাহলে 8 জন যদি টাকা দেয় তাহলে 8 জন দেনাদার শেষ হলো, কিন্তু এখনও যদি 2 জন টাকা দেয় না, তার মানে তোমার 2 জন দেনাদার কিন্তু এখনও আছে। তাহলে এখন 2 জন দেনাদার যে তোমার টাকা দেবে না, কিছু টাকা ধরো 10 জনের কাছে তুমি 1 লাখ টাকাই পাও, 1 লাখ টাকা। তাহলে এক একজনের কাছে তুমি কত পাও? 10,000 টাকা। তাহলে 2 জনের কাছে কত? 20,000 টাকা পাও। তাহলে তুমি এক বছরে 1 লাখ টাকা বছর শেষে পাওয়ার কথা, কিন্তু কোনো দৈব কর্মে হয়তো এই 2 জনের কাছ থেকে আমি টাকা পাবো না, অর্থাৎ 20,000 টাকা আমি পেলাম না। তাহলে এই বছর শেষে 20,000 টাকা কি আমার অবশ্যই একটা ঘাটতি হবে না, ক্ষতি হবে না? কিন্তু বছরের শেষে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে ঘাটতি তো দেখাইতে পারবে না। ঘাটতি যদি দেখাইতে যাই, ঘাটতি দেখাইতে ক্ষতি হইতে তোমার একসময় দেখাতে ব্যবসা লাল বাতি যাবে, ব্যবসা আর টিকে থাকবে না। তাহলে কী করতে হইবে এখন? এই যে আমার ঘাটতি, আমি আগেই আমার বছরের শুরুতেই ধরে নিতে হবে যে আমার কিছু দেনাদার টাকা দিবে না। এটা হলো একটা যারা ব্যবসা করে তাদের একটা অগ্রিম একটা চিন্তা ভাবনা, যে আমার বছর শেষে দেখা যাবে কিছু দেনাদার আমার কিছু টাকা দেবে না। কিন্তু তো সেক্ষেত্রে কী করতে হবে? এই আনুমানিক একটা কিছু হিসাব ধরবো, যে ধরো আমি 5 জনের কাছ থেকে টাকা পাবো না, তো সেখানে আমি আনুমানিক একটা টাকাও ধরবো। এখানে তো ধরলাম যে 2 জনে 20,000 টাকা, এটা বছর শেষে হিসাব দেখালাম, কিন্তু বছরের শুরুতে তুমি বুঝবে না তো যে তোমার আসলে কত দেনাদার টাকা দেবে না বা কত টাকা দেবে না। এই জন্য কী করা হয়? আনুমানিক ধরা হয়, যে ধরো আনুমানিক আমি 5 জন টাকা দেবে না, এটা আনুমানিক ধরলাম বছরের শুরুতেই। এবং ধরো যে 500 টাকা করে ধরলাম, যে 5 জনে আমার কী করবে? 500 টাকা করে দেবে না, বা 5,000 টাকাই ধরলাম, 5,000। ধরো 5 জন দেনাদার আমার টাকা দেবে না, প্রত্যেক মাসে ধরলাম যে এরা 5,000 টাকা করে টাকা দেবে না, তাহলে দেখা যাবে 5 জনে কত? 25,000 টাকা দেবে না। তাহলে এই কী করতে হবে? আমার বছরের শুরুতে কী করতে হবে? এই যে টাকা দেবে না, এই জন্য আমার এই 5,000 টাকা করে আগে অগ্রিম ব্যবসায় যে লাভ হয় প্রত্যেক মাসে, সেই লাভ থেকে আমার এই 5,000 টাকা করে সঞ্চয় করে রাখতে হবে, সঞ্চিত করে রাখতে হবে, যার নাম হইল অনাদায়ী দেনা সঞ্চিতি। এই যে অনাদায়ী দেনা সঞ্চিতি, মানে এই যে অনাদায়ী দেনা বা কুরিন, অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, তো সেটা তো আমার ক্ষতি হবে পরবর্তীতে নাকি? তো ক্ষতি তো আমি দেখাইতে পারবো না। প্রত্যেক বছর আমি ক্ষতি দেখাইলে ব্যবসায় কি কয়েক বছর পর দেখবো যে ব্যবসা আর টিকবে না। তো সুতরাং কী করতে হবে? আমার ব্যবসায় তো কিছু লাভ হবে নাকি? তো সেই লাভ থেকে ব্যবসা শুরুতেই কিছু টাকা এরকম আমাদের সঞ্চিত অর্থাৎ জমা করে রাখতে হবে। কিসের পরিবর্তে? ওই যে দেনা, অনাদায়ী দেনা নাকি? অনাদায়ী দেনার পরিবর্তে আমার বিপরীতে আর কি, অনাদায়ী দেনার বিপরীতে আমার কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, যার নাম হলো কি? অনাদায়ী দেনার সঞ্চিতি। তার মানে কি অনাদায়ী দেনার সঞ্চিতি কি বর্তমান ঘটনা নাকি ভবিষ্যৎ ঘটনা? আমি কিন্তু এই ভবিষ্যৎ ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম তোমাদের নাকি? এই ভবিষ্যৎ ঘটনা, যে ভবিষ্যৎ ঘটনা কি?
তোমরা এই আগে যেগুলো আলোচনা করলাম সেগুলো হলো অতীত বা বর্তমান ঘটনার সাথে সম্পৃক্ত। যেমন পণ্য ক্রয় বিক্রয় করবো, এগুলো অতীতেও ঘটনা ঘটতে পারে। যেমন গতকালকে আমি বিক্রয় করছিলাম, সেটাও এখনও আছে, সেটা লেনদেন। আবার আজকে এখন ঘটতেছে, সেগুলোও লেনদেন। তার মানে অতীত বর্তমান ঘটনা যেমন লেনদেন, তেমনি এরকমের ভবিষ্যৎ ঘটনা, যেটা ভবিষ্যতে ঘটনা ঘটবে, সেটাও যদি এরকম অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, সেটাও কিন্তু লেনদেন। আর সেটা কি ভবিষ্যৎ ঘটনা, কোনটা লেনদেন? এই যে অনাদায়ী দেনা সঞ্চিতি, এতক্ষণে তোমাদের যে বুঝালাম যে অনাদায়ী দেনা এটা কিন্তু অতীত বর্তমান ঘটনা, কিন্তু এই অনাদায়ী দেনার বিপরীতে আমার কিছু টাকা লাভ থেকে সঞ্চিত করে রাখতে হবে, যেটা ভবিষ্যৎ ঘটনা নাকি। তো এই যে অনাদায়ী দেনাটা ভবিষ্যৎ ঘটনা, এটাও অর্থের দ্বারা পরিমাপযোগ্য। সুতরাং এই অনাদায়ী দেনা সঞ্চিতি একটা ভবিষ্যৎ ঘটনা, এটাও কিন্তু একটা লেনদেন। এরপর আসো আরেকটা বৈশিষ্ট্য হলো কি, হিসাবে নিকাশের ভিত্তি। সময় আছে তো আমাদের, সময় তো মনে হয় প্রায় শেষ। যাই হোক, আর এই প্রশ্নটাই আজকে পড়াবো তোমাদের, কারণ সময় শেষ হয়ে গেছে আগেই, আমি একটু পরেই ঢুকছি। তারপরও তোমাদের 30-এ ইনশাল্লাহ শেষ করব, এই প্রশ্নটা দিয়ে শেষ করব। বাকিগুলো আমাদের অবশ্যই আগামী ক্লাসে, কারণ এই ক্লাসে সময় কম, সুতরাং আগামী ক্লাসে আমরা বাকিগুলো সম্পর্কে আলোচনা করব। এরপর দেখো পরেরটা, হিসাব নিকাশের ভিত্তি। অর্থাৎ লেনদেনের একটা বৈশিষ্ট্য কি, যে হিসাব নিকাশের ভিত্তি। এখন হিসাব নিকাশের ভিত্তি কি? হিসাব নিকাশের দুইটা ভিত্তি আছে, একটা হলো নগদান ভিত্তি, একটা হলো বকেয়া ভিত্তি। তাহলে হিসাব নিকাশের ভিত্তি হলো দুইটা, একটা নগদান, একটা বকেয়া। বকেয়া মানে বাকি আর কি, বাকি আমরা যে বাকি বলি না সোজা বাংলায়, এই বাকি হইল বকেয়া। তাহলে এখন আমাদের লেনদেনগুলো নগদ ভিত্তিতে হইতে পারে, আর একটা কি বাকি ভিত্তিতে হইতে পারে। সুতরাং হিসাব নিকাশের ভিত্তি হলো দুইটা, একটা নগদান, একটা বকেয়া। তো যেটাই হোক সেটাই লেনদেন, নগদান হইলেও সেটাও লেনদেন, বাকিতে হইলে সেটাও লেনদেন। অর্থাৎ কোনো ঘটনা নগদে ঘটলে সেটাও যেমন লেনদেন, কোনো ঘটনা বাকিতে ঘটলে, যে আমি এখন পণ্য ক্রয় করলাম পরে টাকা দেবো, অথবা এখন বিক্রয় করলাম পরে সে টাকা দিবে, তো সুতরাং এটা বাকিতে হইলেও সেটাও কিন্তু লেনদেন। অর্থাৎ নগদে হোক আর বাকিতে হোক, কারবারের ক্ষেত্রে সবগুলোই কি লেনদেন। তার মানে আমরা লেনদেনের কিছু বৈশিষ্ট্য দেখলাম নাকি, যে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেই ঘটনাগুলোই কি লেনদেন। যেমন কি, যে কোনো ঘটনা যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ কোনো ঘটনার দ্বারা যদি কারবার টাকা বৃদ্ধি পায় কারবারে এবং কারবারের টাকা হ্রাস পায়, তাহলে সেই ঘটনা লেনদেন। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনার দ্বারা হইলে সেই ঘটনাটা লেনদেন। আবার কোনো ঘটনা অর্থের মাপকাঠিতে যদি পরিমাপযোগ্য হয়, সে ঘটনাটাও লেনদেন। তারপর আছে দ্বৈত সত্তা, মানে প্রত্যেকটা লেনদেনের দুইটা সত্তা থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এর ফলে প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অর্থাৎ একটার সাথে আরেকটা কোনো মিল নেই, প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এরপর আছে কি দৃশ্যমান এবং অদৃশ্যমান। অর্থাৎ লেনদেন দৃশ্যমান হইতে পারে, যেটা আমাদের কারবারের নগদ টাকাকে সরাসরি প্রভাবিত করে, সেটা দৃশ্যমান লেনদেন। আর হলো অদৃশ্যমান লেনদেন, মানে যেটা স্বভাবতই চোখে দেখা যায় না এবং নগদ কারবারের নগদান ভিত্তিকে, অর্থাৎ নগদ টাকাকে সরাসরি প্রভাবিত করে না, সেটা হলো অদৃশ্যমান লেনদেন। যেমন বলছিলাম কি, কারবারের অবচয় নাকি, যে স্থায়ী সম্পত্তি যে ধীরে ধীরে নষ্ট হয়, এটাকে অবচয় বলে, আর এই অবচয় এক ধরনের অদৃশ্যমান লেনদেন। এরপর বলছি কি ভবিষ্যৎ ঘটনা, অর্থাৎ অতীত এবং বর্তমান ঘটনা যেমন লেনদেন, তেমনি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তাহলে সেই ঘটনাও লেনদেন। আর বলছি হিসাব নিকাশের ভিত্তি, যে হিসাব নিকাশের দুটো ভিত্তি, নগদান একটা বকেয়া। তো লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ ঘটনার ক্ষেত্রে নগদান এবং বকেয়া ভিত্তি যেটাই হোক সবগুলো কি লেনদেন। সুতরাং লেনদেনের মোটামুটি আমরা বৈশিষ্ট্য পেলাম। এখন এই রকমের লেনদেনের যে বৈশিষ্ট্য আমরা পাইছি, তোমাদের বইয়ের তোমাদের একটা কাজ দেব আজকে, তোমাদের একটা কাজ দেব, সেই কাজটা তোমরা করবে। তোমাদের বইয়ের, আমি তোমাদের বই কিনতে বলছিলাম, সেই বইয়ের 35 পৃষ্ঠায় তোমরা 35 পৃষ্ঠায় সম্ভবত দেখি, এই লেনদেন কিনা এটা তোমার বুঝতে হবে কিন্তু, সেই জন্য বলছি এই তোমাদের যে বই কিনতে বলছি আমি 35 পৃষ্ঠায় এই বইয়ের দুইটা উদাহরণ দেয়া আছে। তোমাদের বইয়ের, আমি যে বই কিনতে বলছিলাম তোমাদের কিন্তু আগেই শুরুতেই আমি বলছি যে হিসাব বিজ্ঞানে কিন্তু অঙ্ক আছে, অঙ্ক করতে গেলে আমি বলছি যে কোনো বই কিনলে হবে, কিন্তু
তুমি অঙ্ক করতে গেলে এই যেমন এখন তোমাদের কাজ দেবো এই কিন্তু মিলবে না একটা বইয়ের সাথে আরেকটা বইয়ে। তো যে কোনো বই দিয়ে করলেই কিন্তু হইবে, আমি এখনও বলতেছি। কিন্তু তোমার এখন যে আমি কাজটা দেবো, কারণ আমি তো এখন অনলাইনে ক্লাস নিতেছি, অনলাইনে তো আমার এই 2-3টে বই নিয়ে বসা কোনো ক্রমেই সম্ভব না। তাহলে তোমার একটা উদাহরণ বোঝাইতে গিয়ে কি পুরো ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে নাকি। সুতরাং এই জন্য তোমাদের বলছি যে কোনো একটা প্রকাশনীর বই কিনবে, যে কোনো প্রকাশনীর বই কিনলে চলবে, কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের মিলবে না। আর অঙ্ক করতে কিন্তু না মেলে তাহলে তুমি ক্লাসও কিছু বুঝবে না। সুতরাং তোমার ওই বিভিন্ন প্রকাশনীর বই কিনলে তাহলে তখন কী হবে, তোমার সমস্যায় পড়বে। যার কারণে আমি কিন্তু শুরুতেই তোমাদের একটা বই কিনতে বলেছি। আবার অনেকে কমেন্ট করছে, স্যার আমি অমুক বই কিনছি। তো তুমি অমুক বই কেন কিনতে গেছো? তোমার ক্লাসই তখন শুরু হয় নাই। তোমার ক্লাস শুরু হইলে তোমাদের উচিত হইবে কি, যে ক্লাস শুরু হইবে, প্রথম ক্লাসে স্যারা কী বলবে তোমরা সেই অনুযায়ী বই কিনবে। তোমরা অনেকেই আগেই চালাকি করে বই কিনে ফেলাও। লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে যে বই ধরাই দিয়ে তুমি সেই বইটা নিয়ে আসো। এখন সেই বইটা তোমার স্যার পড়ায় কিনা, তোমার স্যার সেই বইটা ফলো করে কিনা, তুমি কি সেটা না জানিয়ে তুমি সেই বই কেন বলো? তোমরা আগেই বেশি অ্যাডভান্স হয়ে যাও। এই বেশি অ্যাডভান্স হয়ে বই কিনে বসে থাকো, তো বাসায় তো জীবনে তো পড়াশোনা করো না। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছে, আমি দেখছি যে অমুক প্রকাশনী কিনছো, সমক প্রকাশনী। এই জন্য তো আমি আগেই বলে দিয়েছি যে ওই প্রকাশনী চলবে না। কারণ তুমি বই কিনতে এখন থেকে শিক্ষা নাও, যে আগামী সেমিস্টার শুরু হইবে, ক্লাস শুরু হইবে, স্যারে যে বই কিনতে বলবে তুমি সেই বই কিনবা। তুমি আগেই যাই লাইব্রেরিতে যাই বলো, আর লাইব্রেরির একটা বই ধরাই দিয়ে তুমি সেটা কেন বলো। আর তোমরা যে কী পড়াশোনা করো সেটা ভালো করেই জানি। ক্লাস শুরু হওয়ার পরেও তারপরে পড়াশোনা ঠিকমতো করো না, আর আগেই 6 মাস আগে তোমরা বই কিনে বসে থাকো। অমুকটা কিনছি তো কী করবো স্যার, এখন কী করবো, এখন ফেরত দেবা। আর যদি সেইটা কীভাবে ফেরত দেবা তোমরা জানো। আর আমি বলছি যে আমি যে কোনো একটা বই, তা সেটা আমি বলে দিয়েছি যে এই বইটা তোমরা ফলো করবে। তো এখন তোমাদের সেই আরএস প্রকাশনীর বইটা আমি কিনতে বলছিলাম, সেই বইয়ের 35 পৃষ্ঠা এবং 37 পৃষ্ঠা দুটো উদাহরণ আছে, এই উদাহরণ দুইটা দেখবা। আর যদি কেউ বই নিয়ে আরও সমস্যা হয়, তোমরা ক্যাপ্টেনের মাধ্যমে, আমার নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে, ওই প্রথম এই ক্লাসের কি দেখো শিরোনামে যে অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তারপর আমার নাম দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে কিন্তু এখানে। তোমরা যার যার সমস্যা আমার এই পরে ক্লাসের পরে ফোন দিয়ে বই কোথায় পাবা সে সম্পর্কে আমার ফোন দিয়ে আমার কাছে করতে পারো, যে বই কীভাবে সংগ্রহ করবা। তোমরা ক্যাপ্টেনের মাধ্যমে অথবা সরাসরি তোমরা আমার এই ক্লাসের পরে যখন সময় পাও আমার ফোন দেবা সবাই, কীভাবে বই পেতে পারো। কারণ আমি বলছি যে কোনো বই কিনলে, এখনও বলছি যে কোনো বই কিনলে হবে, কিন্তু অঙ্ক করতে গিয়ে আমরা কিন্তু তখন ঝামেলায় পড়ে যাব। এই কারণে বলছি যে কোনো একটা বই, তো সেক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করছি তোমাদের। তো এখন আমি একটা বই সাজেস্ট করছি, সেটা যদি তুমি কিনতে না পারো তাহলে তুমি কীভাবে ক্লাস করবা? তো আমার তো যে কোনো একটা বই এখন অনলাইনে সাজেস্ট করতে হইবে। তো সেক্ষেত্রে আমি একটা করছি, যেটা করছি এখন তোমরা সেটা কিনো। আর যেটা বাজারে তো অবশ্যই পাওয়া যায়, বাজারে যদি পাওয়া না যায় তো তাহলে তুমি বলতাম না যে এই বইটা কেনো তোমরা, নাকি? অবশ্যই বাজারে পাওয়া যায়। আর যদি বলো যে স্যার আমি কোথায় পাবো, তাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার। প্রত্যেক ডিপার্টমেন্টের ক্যাপ্টেন আমার সাথে যোগাযোগ করবা। এছাড়া তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমাদের বলছি এই বইয়ের 35 নম্বর পৃষ্ঠা এবং 37 নম্বর পৃষ্ঠায় দুইটা উদাহরণ দেওয়া আছে, যে কিছু ঘটনা দেওয়া আছে, যে এই ঘটনাগুলা লেনদেন কিনা সেটা তোমার এখানে এই অধ্যায় থেকে বুঝতে হইবে। যদি এই অধ্যায় থেকে না বুঝো তাহলে কিন্তু ওই পঞ্চম অধ্যায় অঙ্ক করতে গিয়ে তোমরা বুঝবে না। সুতরাং এই যে লেনদেনের বৈশিষ্ট্য আমি এতক্ষণ বসে একটা প্রশ্ন পড়াইলাম, এইটার আলোকেই তোমার 35 পৃষ্ঠায় বইয়ের দুইটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ দুইটা তোমরা দেখবা। এই উদাহরণ দুইটা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব, যে আসলে কোনটা আগে দেখি। এই যে আমি যে বৈশিষ্ট্য পড়ালাম, এর দ্বারা তুমি বইতে নিজে নিজে কি বোঝো। তারপরে আগামী থেকে ক্লাসের সময় আগে শেষ হয়ে গেছে, এখনই শেষ করব। তো তোমাদের দেখতে বলছি যে তোমরা 35 এবং 37 পৃষ্ঠায় যে দুইটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ দুইটা দেখবা। যা বোঝো আর না বুঝলে দাগ দিয়ে রাখবা। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই প্রত্যেকটা ঘটনায় লেনদেন কি লেনদেন না এটা তোমাদের ইনশাল্লাহ বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।